স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবারও নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা সেট তত্ত্ব সম্পর্কে দ্বিতীয় পার্ট আলোচনা করব। ইতিমধ্যে তোমরা দেখেছো এই যে সেট তত্ত্ব সম্পর্কে আমাদের কিন্তু অলরেডি একটা আলোচনা চলে এসেছে, যেখানে আমরা বিস্তারিতভাবে যতগুলো উদাহরণ হতে পারে সেই উদাহরণগুলো বোঝানোর মধ্য দিয়ে তোমাদেরকে সেটের একটা বড় অংশ কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে সেট সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে সাহায্য করবে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ক্লাসটাকে দেখে নিও। এখন আজকে এই দ্বিতীয় যে সেগমেন্টের ভিডিওটা আছে, সেখানে এই ক্লাসে আমরা মূলত সেট সম্পর্কে কতগুলো প্রশ্ন উত্তর সমাধান করব, যাতে করে আগের দিনের শেখা চ্যাপ্টারগুলো, আগের দিনের শেখা টপিকগুলো তোমাদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য হয় এবং তোমরা নিজেরাও প্র্যাকটিস করে দেখতে পারো যে তোমরা কতটা পারছো সেই চ্যাপ্টারগুলো বা সেই টপিকগুলোর উপরে কোশ্চেনগুলো। এখন আমরা মূলত এই প্রত্যেকটা কোশ্চেন হাতে ধরে ধরে প্রত্যেকটাকে শিখবো। আর আমি সুজন চেক রয়েছি তোমাদের সঙ্গে আমাদের এডুকেশন প্ল্যাটফর্ম বেঙ্গল মাইন্ডসে। তোমাদের সকলকে স্বাগতম। চলো আজকে আমাদের নতুন যে চ্যাপ্টারে বা নতুন টপিকগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করার আগে কিছু আমরা আমাদের অনুশীলনে অঙ্ক করে নিই, তাহলে আমাদের কিন্তু বুঝতে আরও সুবিধা হবে। দেখো, প্রথমত যেটা রয়েছে, এক বছরে যে মাসগুলো যে অক্ষর দিয়ে শুরু হয় তাদের সমাহার। আমাদের প্রথমত যে কোশ্চেনটার কথা বলা হয়েছে সেটা বলছে নিচের কোনগুলো সেট এবং তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তা আমাদেরকে প্রথমে তো দেখতে হবে যে সেট যেগুলোকে বলছি আসলে সেগুলোকে সেট বলা যাবে কি না। তো আসলে সেট কাকে বলে তোমরা একটু মনে করার চেষ্টা করো দেখি, সেট কাকে বলে। একদম ঠিক বলেছ। সেট বলতে কি বোঝায়? ঠিকই মনে করেছো, সেট বলতে বোঝায় যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। তাহলে আমরা সেটের সংজ্ঞাটা বা ডেফিনিশনটা একবার লিখে নিই। দেখো, সেট ইজ এ well defined collection of distinct object তার মানে কি বুঝতে পারছি আমরা? সেটের ক্ষেত্রে এটা কি হতে হবে? ওয়েল ডিফাইন হতে হবে, অর্থাৎ সুসংগত হতে হবে। বাংলায় যদি আমরা লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে বলবো সুসংগত। দুই নম্বর, কালেকশন মানে হচ্ছে সংগ্রহ করতে হবে সেগুলোকে, এবং হতে হবে কি ডিস্টিংক্ট বা আলাদা বা ভিন্ন অবজেক্ট মানে হচ্ছে উপাদান বা সদস্য বা দল, এইগুলো সম্পর্কে কিন্তু আমরা বলেছিলাম। এখন মূলত আমরা যে বিষয়টা জানতে চলেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাচাই করে দেখব বা ভেরিফাই করে দেখব যে এগুলো আমরা ঠিক বলা হয়েছে কিনা। বলেছে যে বছরের যে মাসগুলো যে অক্ষর দিয়ে শুরু সেগুলোর সমাহার কি হবে। তো আমরা মূলত যদি দেখার চেষ্টা করি যে কোন কোন বছরগুলো যে দিয়ে শুরু, ভালো করে কোশ্চেনটা তুমি একটু ভাবো, দেখো দেখি যে কোন কোন মাসগুলো। তাহলে এখানে আমরা এক নম্বর যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কি এ নামক একটা দিয়ে দিলাম, বা আমরা এম দিয়ে সেটটাকে ডিনোট করতে পারি। এম মানে মাস বা মান্থ। এখন দেখো জানুয়ারি, তাহলে কী হবে এখানে? জানুয়ারি। আচ্ছা, ফেব্রুয়ারি কি যে দিয়ে? না, ফেব্রুয়ারি হবে না। মার্চ যে দিয়ে না। এপ্রিল, মে, জুন, তাহলে জানুয়ারি, জুন, জুলাই, আগস্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। না, তাহলে এই যে তিনটে পেলাম, জানুয়ারি, জুন, জুলাই, এগুলোই হচ্ছে আমাদের যে দ্বারা যেটা দেওয়া আছে মাসের নামের প্রথম অক্ষর যে, সেই দিয়ে মাসের নাম তিনটে পেয়েছি। তার মানে আমরা কিন্তু এক্স্যাক্টলি এক নম্বর কোশ্চেনটাই কিন্তু সলভ করে ফেললাম। এবং আমরা এই সেটগুলোকে সেট হবে কিনা আমরা দেখে নিলাম এবং দেখতে পাচ্ছি এটা সেট হবে। এবং আমার উত্তরের সাপেক্ষে যুক্তি এটাই যে আমরা কি বলতো পেয়ে গেছি যে দ্বারা কিছু মাসের নাম রয়েছে। এখন সেগুলো যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, তখন সেগুলোকে আমরা কি বলবো? সেট হিসেবে রিপ্রেজেন্ট করব। ভেরি গুড। দুই নম্বর কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। ভারতের সবচেয়ে প্রতিভাবান 10 জন লেখকের সমাহার। এখন দেখো, এটা তো ঠিক, এখানে বলা হয়েছে ভারতের সবচেয়ে প্রতিভাবান 10 জন ফিক্সড, কোনো সমস্যা নেই এটা, কিন্তু এটা ওয়েল ডিফাইন্ড কিন্তু নয়। কেন? প্রতিভাবান এই যে শব্দটা তুমি ওয়ার্ডটা পাচ্ছ, এটার কারণে কিন্তু এটা কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারছি না যে কেন এটা হবে কি না। কারণ হচ্ছে প্রতিভাবান একজন ব্যক্তির কতটা প্রতিভা থাকলে, তুমি জাস্ট ভাবো, ইমাজিন করো, যাকে দেখে তোমার প্রতিভাবান মনে হয় তাকে দেখে আমার প্রতিভাবান নাও মনে হতে পারে। সুতরাং তুমি কি করে বুঝবে? বা আমি যাকে প্রতিভাবান মনে করছি তুমি তাকে নাও মনে করতে পারো। অর্থাৎ প্রতিভা কার কতটা আছে সেটা আবার ট্যালেন্ট যাচাই করার মতো আমাদের কোনো মেশিন নেই বা যন্ত্র নেই। সুতরাং আমরা এই যে ওয়েল ডিফাইন্ড, সুসংগত নয়, অর্থাৎ প্রতিভা এক একজনের কাছে এক এক রকমভাবে ডিফাইন করা হয়ে থাকে।
এই জন্য ভারতের প্রতিভাবান 10জন খেলোয়াড়ের যে আমরা সমাহার বা নাম লেখকে সেগুলো কিন্তু আমরা লিখতে পারবো না। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা দেখব, এটাকে কখনোই আমরা সেট হিসেবে ডিনোট করব না, এটা কখনোই সেট হবে না। ওকে, এটা সেট হবে না। 2 নম্বর বলেছে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ, এই যে এখানে আবার সেই তাই সর্বশ্রেষ্ঠ। তো সর্বশ্রেষ্ঠ বলতে কি বোঝায়, কাকে সর্বশ্রেষ্ঠ বলবো? হ্যাঁ, আমরা জানি যে কিছু কিছু মানুষজন আছে যাদেরকে আমরা সর্বশ্রেষ্ঠ বলি, ক্রিকেট খেলার মধ্যে বলো বা ফুটবল খেলার মধ্যে বলো বা আদার্স কোনো কিছুতে, বাট আমরা ওভারঅল সর্বশ্রেষ্ঠ বলতে যা আমরা কিন্তু সহজে বলতে পারবো না, এই জন্য এটাকেও আমরা সেট হিসেবে ডিনোট করব না। ওকে, 3 নম্বর 4 নম্বর তোমাদের শ্রেণী যারা বালক বা বালিকা রয়েছে সব বালকদের সংগ্রহ। তো ঠিকই তো, এটাকে সেট হিসেবে বলাই যেতে পারে, তোমাদের শ্রেণীর সব বালকদের সংগ্রহ, এটাই কিন্তু আমরা সেট হিসেবে বলতেই পারি। আমাদের ক্লাসের মধ্যে বা তোমরা ক্লাস 11-এ পড়ছো, তো তোমাদের যতগুলো ছেলে আছে বয়েজ, তো যতগুলো বালক আছে সবাইকে যদি একটা সেটের মধ্যে রাখো, সবগুলোর নাম পরপর লেখো, রাম শ্যাম যদু মধু, তো এইভাবে যদি লিখো তাহলে সেটা কিন্তু আমরা সেট হিসেবে ডিনোট করতে পারবো এবং সঠিক বলা আছে। বলেছে 100 থেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা সমূহ সেটের সমাহার। তাহলে 100 থেকে ক্ষুদ্র কী কী হতে পারে? জাস্ট একবার ভাবো, 5 নম্বরটা যদি বলি আমরা, 5 নম্বরটা বলেছে কি 100 থেকে ক্ষুদ্রতর। তাহলে 100 থেকে ক্ষুদ্রতর কী হতে পারে? 1 2 3 4 করে চলে যাবে, কত দূর যাবে? 99 পর্যন্ত, তাহলে 99 পর্যন্ত। তার মানে যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কি আমরা সঠিকভাবে সেট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারলাম। ওকে, তাহলে 5 নম্বরটা কী হবে? সেট হবে। এখন 6 নম্বরটা যদি আমরা চেষ্টা করি, কি বলতে চেয়েছে? 6 নম্বর বলেছে মুন্সি প্রেমচাঁদের রচনা উপন্যাসগুলো একটি সংগ্রহ। তো এটা তো অবশ্যই হবে। 6 নম্বরে দেখতে পাচ্ছি যে মুন্সি প্রেমচাঁদের যে বইগুলো লিখেছে, বুকগুলো লিখেছে, সেগুলোর নাম জাস্ট আমরা এখানে পরপর কমা কমা দিয়ে লিখে দিব, তাহলে তো হয়ে যাবে। তাহলে আমরা সেগুলো কি বলবো? সংগ্রহ করা বলা হয়ে যাবে। সব যুগ্ম অখণ্ড সংখ্যা সমাহার। অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা আমরা পড়েছিলাম, দেখো মনে করার চেষ্টা করো যে ক্লাস 9-এ আমাদের বাস্তব সংখ্যা বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে আমরা পড়েছিলাম স্বাভাবিক সংখ্যার কথা, 1 2 3 4, এটা হচ্ছে 7 নম্বর। তো এই 4 5 6 এগুলোকে সব কি বলে? আমাদের ন্যাচারাল নাম্বার। আবার এর মাঝে শূন্য যদি 1 2 3 4 করে অ্যাড করে দিই, শূন্য থাকে, তখন সেটাকে আমরা কি বলেছিলাম? হোল নাম্বার বা সম্পূর্ণ নাম্বার। এবং -1 -2 0 1 2 প্লাস মাইনাস সব থাকলে কী বলেছিলাম? এটাকে আমরা মূলদ সংখ্যা বলেছিলাম, যে কিউ দিয়ে ডিনোট করেছিলাম। এইরকমভাবে অনেকগুলো সংখ্যার কথা আমরা পড়েছি। তো অখণ্ড সংখ্যার মধ্যে কি যুগ্ম মানে হচ্ছে জোড় সংখ্যা, তো আমরা সব যুগ্ম বা জোড় সংখ্যাগুলোকে কিন্তু আমরা লিখতেই পারি। জড় সংখ্যার মধ্যে কী বোঝায়? যেমন ধরো 1 থেকে থাকলে 1 2 3 4 5 6 পরপর চলে গেল। তো এইগুলোর মধ্যে আমাকে জাস্ট বলো জোড় সংখ্যা কোনগুলো, আমরা পারবো কি না? হ্যাঁ, 2 4 6 8 পরপর চলে যাবে। তো এগুলোই হচ্ছে সব সেট, অর্থাৎ সব যুগ্ম অখণ্ড সংখ্যা সমাহার কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তোমরা বুঝে গেলে যেটা আমরা পরপর করে দিয়েছি। এখন এইখানে আরও কিছু প্রশ্ন রয়েছে। বলেছে ধরো একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটাকে পড়ি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই একটা সেট রয়েছে, শূন্যস্থানে উপযুক্ত চিহ্নগুলো বসাও। আচ্ছা, এখানে এইগুলো কী বোঝায়? এটা কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছি, আরও একবার আলোচনা করি তাহলে কিন্তু আমাদের বুঝতে আরও সুবিধা হবে। এখানে লক্ষ্য করো, যদি বিলংস টু বলে, এটা হচ্ছে এপসাইলন, যেটা হচ্ছে বিলংস টু, যেটা অর্থ কী দাঁড়ায়? বিলংস টু। আর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ডাজ নট বিলংস টু। অর্থাৎ কোনটা বিলংস করছে মানে ওর অন্তর্ভুক্ত, আর কোনটা অন্তর্ভুক্ত নয়, এটাই হচ্ছে জাস্ট পার্থক্য। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি কী কী বলেছে। এখন দেখো এই যে উপাদানগুলো রয়েছে এগুলোর মধ্যে 1 থেকে 6 পর্যন্ত আছে, তাহলে 5 কি এর মধ্যে আছে? তো অবশ্যই 5 এর মধ্যে আছে। তাহলে এটাকে আমরা কী লিখবো? এটাকে আমরা লিখবো 5 বিলংস টু এ, 5 বিলংস টু এ। ওকে, নেক্সট এখানে পরবর্তী 2 নম্বর কোশ্চেনটা দেখো, 8 বিলংস টু এ। 8 কি এর মধ্যে আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি 6 পর্যন্ত আছে, তার মানে 8 এর মধ্যে নেই। তাহলে এটা কি বলবো? ডাজ নট বিলংস টু। 8 বা 8 ডাজ নট বিলংস টু এ। ওকে, আচ্ছা পরেরটা দেখো, পরেরটা বলেছে 0 বিলংস টু এ। তো 0 কি এর মধ্যে বিলংস করছে না? এর মধ্যে 0 বলে কোনো কিছুই নেই, তাহলে এটা কি হবে? 0 ডাজ নট বিলংস টু এ। ওকে, 4 নম্বর দেখো, 4 নম্বর তাহলে 1 2 3 হয়ে গেল। 4 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে এ 4 বিলংস টু এ, হবে কি না? কী হবে এটা? তো আমি দেখতে পাচ্ছি 4 আছে, তার মানে 4 বিলংস টু এ, 4 বিলংস টু এ। ভেরি গুড।
আচ্ছা 5 নম্বর দেখো 2 বিলংস টু, অবশ্যই 2 আছে, তার মানে 2 বিলংস টু এ। এবং 10 কি এর মধ্যে আছে? না, এই সংখ্যাগুলোর মধ্যে 10 নেই, তো যেহেতু নেই তার মানে 10 ডাজ নট বিলংস টু এ। তাহলে এগুলো কিন্তু আমরা একদম রিপ্রেজেন্ট করে দিলাম। সেট উপস্থাপন পদ্ধতি কয়েকটা উদাহরণ কিন্তু আমরা দেখে নিলাম, ঠিক আছে। আচ্ছা বাকিগুলো দেখো, বলছে 3 নম্বর যে কোশ্চেনের প্যাটার্নটা দিয়েছে, বিভিন্ন রকমভাবে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। যদি এমসিকিউ প্যাটার্নে রয়েছে, যদি আমরা এমসিকিউ পরবর্তীতে প্র্যাকটিস করব, তবে আজকে আমরা ছোটোখাটো অঙ্কগুলো করি, যাতে করে আমাদের যে মূল কনসেপ্ট সেটা সম্পর্কে কোনো ভয় না থাকে বা বুঝতে অসুবিধা না থাকে। এখন দেখো এ নম্বর যে প্রশ্নটা রয়েছে 1 নম্বরে, এ বলেছে তালিকাবদ্ধ। তালিকাবদ্ধ বলতে কি বোঝায়? আমাকে লিখতে বলেছে সংক্ষেপে। তাহলে এক্ষেত্রে দেখো কি আছে এখানে, বলেছে এ থাকবে কি একটা সেট হবে, যে সেটের মধ্যে এক্স থাকবে এবং এক্সের মান -3 থেকে 7-এর মধ্যে এবং অখণ্ড সংখ্যা। তাহলে -3 থেকে 7-এর মধ্যে অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলে? তাহলে -3 থেকে 7-এর মধ্যে আমরা যদি ভালো করে দেখি, তাহলে দেখো কী কী হতে পারে। -2, -1, 0, তারপর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 হবে না। কেন? কারণ 7 কিন্তু 7-এর থেকে কম বলেছে, -3 থেকে বেশি বলেছে। এই জন্য এই যে মান কটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ওকে, 2 নম্বর, তাহলে 1 নম্বর অঙ্ক কমপ্লিট। 2 নম্বরে যদি দেখি, বি বলেছে বি এর মধ্যে সেই সমস্ত, অর্থাৎ বি একটি সেট হবে এবং সেই সেটে সেই সমস্ত উপাদানগুলো থাকবে যেগুলো এক্স হলো 6-এর ছোট স্বাভাবিক সংখ্যা। তাহলে 6-এর ছোট স্বাভাবিক সংখ্যা কোনগুলো হতে পারে? 2 নম্বরটা আমরা নিচে দিয়ে করি, তাহলে বুঝতে আরও বেটার হবে। দেখো 2 নম্বরের অঙ্কটা দেখো, তাহলে বলেছে কি বি হচ্ছে সেই সমস্ত 6-এর ছোট স্বাভাবিক সংখ্যা। তাহলে 1, 2, 3, 4, 5, ব্যাস এই পর্যন্ত। কেন আমরা 5-এর থেকে বেশি নিতে পারবো না, 6-এর থেকে ছোট বলেছে, তার মানে 6-এর আগেরটা হবে এবং এর মধ্যে কিন্তু 0 থাকবে না। তার মানে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5 করে এই পর্যন্তই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অলরেডি 2টো অঙ্ক করে ফেললাম, 1-1টা 2-1টা। 3-1টা কী বলেছে? আচ্ছা যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে সর্বোত্তম চেষ্টা করব তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আর স্লাইডগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করো। দেখো সি নম্বর রয়েছে, 3 নম্বরে রয়েছে, যেটা হচ্ছে অপশান সি দেওয়া আছে, সেট নাম্বার সি। বলেছে এক্স থাকবে, এক্স হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট স্বাভাবিক সংখ্যা যার অঙ্কদ্বয়ের সমষ্টি 8। 8 যেমন ধরো 1 + 7 যোগ করলে কত হয়? 8। তার মানে 1 আর 7 কিন্তু ওর ভেতরে হবে। আবার বলেছে 2 + 6 কত হবে? 8। 4 + 4 কত হবে? 8। আবার হচ্ছে 5 + 3 আবার কত হবে? 8। আবার এখানে দেখো 3 + 5 এটাও তো 8। হ্যাঁ, কিন্তু একবার যেহেতু অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, তার মানে একবার 3, 5 নিয়ে নিলে পরের বার আর কিন্তু আমার নেওয়ার দরকার পড়বে না। তাহলে এই কটাই। আবার কি হতে পারে? আবার হতে পারে 0 + 8 = 8 হতে পারে, তাই তো? তাহলে কী কী জিনিস থাকতে পারে এখানে ভালো করে লক্ষ্য করো। দেখো 0 সাথে কে থাকতে পারে? 0-এর সাথে 8 থাকতে পারে। 1-এর সাথে 7 প্লাস আকারে লিখবো না, যদিও আমাদের কমা কমা দিতে হয়। 1-এর সাথে 7, আর 2-এর সাথে 6, 3-এর সাথে হচ্ছে কত? 5, আর 4-এর সাথে 4। কিন্তু 4 কতবার? আমরা ডবল কি 4 লিখতে পারবো? না, 4 কিন্তু ডবল লেখা যাবে না। কী করতে হবে আমাকে? 4 একটা লিখতে হবে, একটা। ডবল কিন্তু নেওয়ার সুযোগ আমাদের ক্ষেত্রে নেই। তাহলে এখানে কিন্তু সি নাম্বার কোশ্চেনটা আমরা কমপ্লিটলি করে ফেললাম। ওকে, ডি নাম্বার অর্থাৎ 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে এক্স হলো একটি মৌলিক সংখ্যা যা 60-এর ভাজক। তার মানে 60-এর ভাজক বলতে কি বোঝায়? 60কে ভাগ করা যায়। তো কী কী আছে যেগুলোর মাধ্যমে 60কে ভাগ করা যায়, সেটাই আমাদেরকে এখন দেখতে হবে। তাহলে প্রথমে 60-এর আমরা লসাগু করতে থাকি, উৎপাদক বিশ্লেষণ। লসাগু নয়, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করলে কত হচ্ছে? 2, তাহলে 30, একে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে, 3 × 5 = 15। তাহলে এখানে 60কে 1 দিয়ে ভাগ যায়। এখন ভালো করে লক্ষ্য করো, 60কে যদি ডি নম্বরেরটা আমরা দেখি, কী কী দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে ভাগ যাবে 60কে অবভিয়াসলি। তারপরে কয় দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। ভালো করে দেখো, তাহলে 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে। আবার 3 × 5 = 15 দিয়েও যাবে, 15 দিয়ে যাবে। 3 দুগুণে 6 দিয়েও যাবে। আবার 5 দুগুণে কত দিয়ে? 10 দিয়েও যাবে। আর কী কী দিয়ে যাবে? এই যে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 দিয়ে যাবে। আর কী কী যাবে ভাগ করলে? 3 দুগুণে 6 হয়েছে, 6 দুগুণে 12 দিয়েও হবে।
5 দিয়ে যাবে, 5 লিখেছি আমরা, তাহলে 5 আর লিখতে পারবো না, 12 দিয়ে লিখতে পারবো। তাহলে দেখো আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি কী কী মিলেছে। 1-এর সাথে কিন্তু কত মিলবে, ভালো করে দেখো, 1-এর সাথে আমার মিলবে কত, 60কে 60 দিয়ে ভাগ করা যায়, তাহলে 60-একে 60, আবার 30 দুগুণে 60 হবে, আরেকটা লিখতে হবে এখানে আমাদের কত, 30। তাহলে লক্ষ্য করো, 30 দুগুণেও 60 ভাগ করা যায়, 3-20 60 ভাগ করা যায়, 5-12 60 ভাগ করা যায়, 4-15 60 হবে, তার মানে 4ও যাবে এখানে, তার মানে 4ও আমরা কিন্তু এর মধ্যে লিখতে পারবো। ঠিক আছে, আর হচ্ছে 6-10 60, অর্থাৎ গুণ করলে যেহেতু 60 হয়ে যাচ্ছে, তার মানে গুণ যদি যায় তাহলে ভাগও যাবে। তাহলে কিন্তু আমরা ইতিমধ্যে এই যে সংখ্যাগুলো পেয়েছি, যদিও এলোমেলো লিখেছি কোনো অসুবিধা নেই, এলোমেলো লিখলেও চলবে, সোজা করে পরপর লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। বা সাজিয়ে আমরা যদি লেখার চেষ্টা করি তাহলে এটা কী দাঁড়াবে, এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখো 1 থেকে শুরু করব, ডি মানে হচ্ছে 1 2 3, এখানে 4 শেষে ছিল ওই জন্য 4 5 6 5 6, তার মানে এগুলো হয়ে গেছে। এখন কথা হচ্ছে পরপর যদি দেখি 6-এর পর 10 12 15, 10 12 15 20 অ্যান্ড লাস্ট হচ্ছে 30 60, 30 60। তো আমরা পরপর আকারেও লিখতে পারি বা এলোমেলো করেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, আমাদের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। ওকে, 5 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, 5 নম্বরের ট্রিগোনোমেট্রি, অর্থাৎ ট্রিগোনোমেট্রি যে লেখাটা আছে সেটাকে কীভাবে আমরা ডিনোট করতে পারি, ট্রিগোনোমেট্রি। তাহলে ই নাম্বারে দেখো কি আছে, ই নাম্বারের ক্ষেত্রে এটা হচ্ছে 5, বলেছে যে এই শব্দগুলোর মধ্যে, ট্রিগোনোমেট্রির মধ্যে অক্ষরগুলোর সেট, অক্ষরগুলো। তো আমরা যদি ডিনোট করতে চাই, ট্রিগোনোমেট্রিটা লিখি TRIGO, ট্রিগনোমেট্রি, METRY। এগুলোর মধ্যে কী কী আছে প্রথমত আমরা দেখে নিই কোনটা কোনটা মিলছে। টি, আচ্ছা, আর একটা আছে না, আর দুটো আছে, তাহলে দুটো আরের মধ্যে কটা নিব, একটা নেব। আই কটা আছে, একটা, কোনো অসুবিধা নেই। জি একটা, ও কতগুলো আছে, ও দুটো আছে, দুটোর মধ্যে একটা নেব। এন আলাদা, এম আলাদা, ই আলাদা, ওয়াই আলাদা, এবং টি দেখতে পাচ্ছি, টি হচ্ছে ডবল আছে। তাহলে যেগুলো ডবল আছে সেগুলো কতবার নিতে পারবো, আমি একবার নিতে পারবো, ডবল হোক বা একটা সংখ্যা 10 বার থাকুক, অসুবিধার কিছু নেই, আমরা একবারই নেব। তাহলে কী কী নিচ্ছি, টি নিচ্ছি, আর নিচ্ছি, জি নিচ্ছি, আই, ও, এন, এম, আর ই, ওয়াই, এই যে সেট আমরা নিয়েছি, এগুলোই হচ্ছে সংখ্যা। কেননা টিটাকে আমরা ডবল নিলাম না, এমটাকেও ওটাকে ডবল নিলাম না, আরটাকেও ডবল নিলাম না, কেন নেওয়ার শর্ত আমাদের কাছে নেই। আচ্ছা, পরবর্তীতে 6 নম্বর অঙ্কটা যদি দেখার চেষ্টা করি, কি বলেছে, এফের ক্ষেত্রে দেখো বেটার, তাহলে বি ই টি টি ই আর, তাহলে এগুলোর মধ্যে কোন কোনগুলো রয়েছে দেখো, বি একবার রয়েছে, ই দুবার, টি দুবার, আর একবার রয়েছে। তাহলে বি নেব, ই নেব, টি নেব, আর নেব, তাহলে কী হবে, বি ই টি আর, এই যে এই কটা নিলে কিন্তু আমাদের এই অঙ্কটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেল। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা না থাকা উচিত। যদি কোনো অসুবিধা হয় তাও আমাদেরকে কিন্তু জানাবে। এখন প্রত্যেকটা সেট আমরা পড়ে দেখি, পরে কোশ্চেনগুলো কেমন প্যাটার্ন আসতে পারে। বলেছে নিম্নলিখিত সেটগুলোকে সেট গঠন রূপে লেখো। সেট গঠন বলতে আমরা কিভাবে লিখব, সেট বিল্ডার পদ্ধতি, পদ্ধতির নাম কি হবে, সেট বিল্ডার, সেট বিল্ডার। যেমন ধরো এখানে রয়েছে কত, 1 নম্বর এক্সাম্পলটা আমরা লিখি। 1 নম্বরে বলেছে আমরা একটা সেট নিয়ে নিলাম, এ হচ্ছে একটা সেট, যে সেটের মধ্যে থাকবে কত, 3 6 9 12। তো আমি দেখতে পাচ্ছি 3 গুণ 1, আবার 3 গুণ 2, আবার 3 গুণ 3, আবার 3 গুণ 4। তো এইগুলো পরপর হচ্ছে, তার মানে 3টা কিন্তু সব জায়গাতে কিন্তু ফিক্সড রয়েছে, তাই তো, 3টে কিন্তু সব জায়গাতে ফিক্সড রয়েছে। তাহলে এটা কি করতে পারি, তাহলে এখানে সেই সমস্ত এক্সকে আমি রাখবো সাজ দ্যাট এক্স ইকুয়াল টু হবে 3n, যখন এবং এবং আমি বুঝিয়ে বলে দিচ্ছি, আগে দেখো n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং n এর মান কত থেকে, 1 থেকে, n এর মান হচ্ছে 1 থেকে শুরু করে কতদূর পর্যন্ত, 4 পর্যন্ত। তাহলে হচ্ছে 1 গ্রেটার ইকুয়ালস টু এক্স গ্রেটার ইকুয়ালস টু 4। দেখো এইখানে জাস্ট ভালো করে, তার মানে এক্স, এ হচ্ছে একটা সেট যার ভিতরে কে থাকবে, এক্স থাকবে। এ একটি সেট, এই এক্সের এ একটি সেট যার উপাদান হচ্ছে এক্স, বা উপাদান বলি, সদস্য বলি, যাই বলি না কেন, এক্স থাকবে। এখন এই এক্সের মধ্যে আবার
3n থাকবে। কেন? 3 ইন্টু 1, 3 ইন্টু 2, 3 ইন্টু 3, 3 ইন্টু 4। এখন এটা এনের মধ্যে থাকলো 1 2 3 4, আর এখানে দেখো 1 আর 4 রয়েছে, তার মানে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত নিব। তাহলে 1 2 3 4 সমস্ত কিছু কিন্তু আমরা নিয়ে নিয়েছি এই 3n এর মধ্যে রয়েছে, যেটা হচ্ছে আমাদের জন্য সঠিক এবং পারফেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, যদি অসুবিধা হয় আমাদের কিন্তু জানাবে। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি দেখি 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরেটা বি নিয়ে নাও। এখানে বলেছে যে 2 4 6, তাহলে এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিই, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা বুঝতে সুবিধা হবে। দেখো কি বলেছে, 2 4 8 16 32। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর স্কোয়ার সমান 2 এর 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তার মানে এগুলো কিসে আছে? 2 এর পাওয়ারে আছে। তার মানে কি বলতে পারি যে এখানে সেই সমস্ত এক্স থাকবে সাজ দ্যাট, আমরা সাজ দ্যাট এভাবেও লিখতে পারি, সাজ দ্যাট এক্স হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে এবং n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং কোথা থেকে শুরু, ভালো করে লক্ষ্য করো, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত থাকবে। কোথায়? 1 থেকে শুরু করে n এর ভ্যালু কত থাকবে? 5 পর্যন্ত। আচ্ছা, আগেরটাই এখানে দেখো আমি কি লিখেছি, x লিখেছি, বাস x হবে না, এটা হবে কি, এটা n হবে। এটাকে জাস্ট একটু কারেক্ট করে নাও, এটা হচ্ছে n হবে। এই যে, তাহলে পরেরটা দেখো, আমরা এখানে কি বলতে পারি যে এখানে থাকবে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু 2 টু দি পাওয়ার n, অর্থাৎ সবগুলো কি হবে, 2 এর পাওয়ারে হবে। কত দূর পর্যন্ত হবে? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, 1 2 3 4 5 পর্যন্ত। তাহলে কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো কীভাবে অঙ্কগুলো করতে হয়। তাহলে এবার দেখো পরবর্তীতে যেটা আছে 2 নম্বর হলো, এবার 3 নম্বরের দিকে আমরা দেখি, 3 নম্বরের দিকে রওনা দিই, তাই না? চলো, 3 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, 3 নম্বরেরটাকে আমি সি নিয়ে নিই। বলা হয়েছে 5 থেকে শুরু করতে বলেছে, 5 স্কোয়ার থেকে শুরু করে পরপর যেগুলো আছে এগুলো। তাহলে প্রথমত আমাদেরকে অঙ্ক করতে হবে কি, 5 25 125 অ্যান্ড 625। তাহলে 5, তাহলে 5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 5, 5 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 5 5 25, 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 5 5 25, 5 25 125, আর 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 5 5 25, 5 25 125, আর আরও 25 দিয়ে, সরি 5 5 25, 5 25 125, 125 গুণ 5 করলে হচ্ছে 4টে, গুণ করলে হচ্ছে 625। কত হচ্ছে এটা? 625। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে কি হচ্ছে 5-এর পাওয়ারে ঘটনাটা ঘটছে। তার মানে এখানে কি বলতে পারি, এখানে x থাকবে সাজ দ্যাট x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার n, এবং n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং nটা কোথা থেকে, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত হবে। 1 থেকে শুরু করে n এর ভ্যালুটা কত হচ্ছে? 4 পর্যন্ত। এই যে, এইভাবে আমরা কিন্তু 3 নম্বর অঙ্কটা সলভ করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা দেখলে কিন্তু আমাদের খুবই সহজ মনে হবে। একই রকম যেহেতু অঙ্ক, ওই জন্য আমাদের এগুলো করতে বেশি ইজি মনে হবে। লক্ষ্য করো 4 নম্বর অঙ্কে কী রয়েছে, 4 নম্বর অঙ্কে যেটা রয়েছে সেটা হচ্ছে 2 4 2 4 6 ডট 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 ডট। তো এগুলো কী সংখ্যা, জোড় না বিজোড় সংখ্যা তাই বলো? একের পর তো 2 আসে, তাহলে 2 কি জোড় সংখ্যা? তাহলে আমি এখানে লিখতে পারি ডি নাম্বারে যে এখানে বিলংস টু এক্স, বারবার লিখছে, এখানে ওয়াই লিখতে পারি, ওয়াই থাকবে সাজ দ্যাট ওয়াই হলো সকল, যেহেতু ডট ডট আছে তার মানে অনেকগুলো আছে, সকল জোড়, সকল জোড় স্বাভাবিক সংখ্যা, সকল জোড় স্বাভাবিক সংখ্যা। ওকে, বোঝা গেল? দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ। তো এইভাবে আমরা লিখতে পারি স্বাভাবিক সংখ্যার মধ্যে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদেরকে যে অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে 5 নম্বর, মানে এই দাগের মধ্যে, সেটা হচ্ছে 5 নম্বর 1 4 9 10। তো এগুলোর মধ্যে কীভাবে অঙ্কগুলো করতে পারি ভালো করে দেখো। আমরা যদি এখানে লক্ষ্য করি কী কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে এটা 1 4 9 ডট 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 100। এগুলো কি, এগুলো ভালো করে দেখো। তাহলে এন স্কোয়ার লিখতে পারি, কেন? এন এর মান যদি 1 হয় তাহলে 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16 ডট 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 10-এর স্কোয়ার মানে 10 10 100। বোঝা গেছে?
তাহলে এই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, ই নাম্বার দিয়ে দিই, ই নাম্বারের মধ্যে কী কী বিলংস করছে, দ্বিতীয় ব্র্যাকেট, যে এইখানে সমস্ত এক্স থাকবে সাজ দ্যাট এক্স ইকুয়াল টু হবে এন স্কোয়ার, এন বিলংস টু জেড, যেটা সরি জেড নয়, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এনের মধ্যে থাকবে, এবং প্রত্যেকটা এন কোথা থেকে থাকবে, 1 থেকে এন শুরু করে 10 পর্যন্ত থাকবে। তাহলে 10 10 100 হবে। তো এইভাবে কিন্তু আমরা পরের যে অঙ্কটা সেটাকেও কমপ্লিটলি করে ফেলতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা না থাকা উচিত। আমরা কিন্তু অনেকগুলো চ্যাপ্টারের অঙ্ক এইভাবে কিন্তু তোমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো ডিটেলসে করিয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে, সেট সম্পর্কে প্রাথমিক ধারণাটা অর্জন করতে তোমাদের কোনো অসুবিধা না হয়ে থাকে। তো এখন পরবর্তীতে আমরা লাস্ট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো। দেখো 6 দাগের, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। 6 দাগের ক্ষেত্রে তো প্রথমে বলেছে বাঁদিকে তালিকাবদ্ধ সেটের সঙ্গে ডান দিকে সেট গঠন স্তম্ভের সাথে মিল করো। আমরা এর আগে বা ফার্স্ট বা 1 নম্বর যে টপিকটা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু এরকম ধরনের অঙ্ক কিন্তু করেছিলাম। দেখো প্রথমত বলেছে বাঁদিকে তালিকাবদ্ধ সেটের সাথে ডান দিকে সেটের মিল খোঁজো। তাহলে আমাদের দেখতে হবে যে এখানে কি দেওয়া আছে। আসলে এখানে দেওয়া আছে এই বাঁদিকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ট্যাবুলার ফর্ম, ট্যাবুলার ফর্ম। আর এইদিকে আছে কি, সেট বিল্ডার, সেট বিল্ডার ফর্ম। আর এদিকে আছে কি, ট্যাবুলার ফর্ম। এখন সেট বিল্ডার ট্যাবুলার, তার মানে আমরা ট্যাবুলার না করে সেট বিল্ডারটাকে যদি আমি সিম্পলিফাই করতে পারি তাহলে কিন্তু সেগুলো আমাদের জন্য আরও সুবিধা হবে। দেখো তো মূলত আমরা করি 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে 1 নম্বর অঙ্কে সেটাকে আমরা দেখি। বলেছে এক্স হচ্ছে, এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা যা 6 এর ভাজক। তাহলে এক্স হচ্ছে কি, মৌলিক সংখ্যা যা হচ্ছে 6 এর ভাজক। তাহলে আমাদেরকে দেখতে হবে 6কে কী দিয়ে ভাগ করা যায়। এখন বলো 6কে কত দিয়ে ভাগ করা যায়? 6কে নিশ্চয়ই 1 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা 2 দিয়ে, আমি যে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 3 দুগুণে 6 মিলে গেল। তাহলে দেখতে পাচ্ছি 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে, 3 দিয়ে আর 6 দিয়ে। তার মানে 1 2 3 6 এই কটাই হচ্ছে আমাদের 1 নম্বরের জন্য উপযুক্ত। অর্থাৎ তাহলে এর সাথে মিল খুঁজে দেখো দিই কোথায় আছে মিলটা, আমরা জাস্ট দাগ দিয়ে মিলে দিই। এ নাম্বার যেটা আছে সেটাই কিন্তু মিলে যাচ্ছে। কী কী মিলে যাচ্ছে? যে মৌলিক ভাজক। আচ্ছা এবার এখানে তুমি একটা মনে করো, এখানে একটা জিনিস আছে, এখানে কিন্তু আমাদের এক্ষুনি ভুল হচ্ছিল। কি ভুল? এখানে বলেছে মৌলিক ভাজক। তো এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক কোনগুলো সেগুলো আমাকে বলো। এই সংখ্যাগুলোর মধ্যে, টোটাল সংখ্যাগুলোর মধ্যে মৌলিক হচ্ছে 2 আর 3। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। একটু জাস্ট চালাকি করে দিয়েছে, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। তো আশা করে বুঝতে পেরেছো আমাদের 1 নম্বরের অপশান হচ্ছে বি এরটা, আই মিন এ এর অপশান হচ্ছে 2 এরটা। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি। বি নম্বর অঙ্কটা যদি ক্যালকুলেশন আমরা রাফ করতে চাই, কী কী রাফ করতে পারি? বলেছে এক্স, এবং এক্স হলো 10-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। তাহলে 10-এর থেকে ছোট কী কী হতে পারে? এবং ছোট স্বাভাবিক সংখ্যা, এক্স হলো 10-এর থেকে ছোট একটি স্বাভাবিক সংখ্যা। যদিও এখানে কোশ্চেনে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা আছে, তবে এখানে হতো মৌলিক স্বাভাবিক সংখ্যা। এখানে কি হতো কোশ্চেনটা? এখানে হতো মৌলিক, এবং এটা হতে হবে মৌলিক স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক স্বাভাবিক সংখ্যা খুঁজে দেখি কী হবে মৌলিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। দেখো তাহলে কী কী আছে 1 থেকে 10-এর মধ্যে? আমরা জানি 1 থেকে 10-এর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি 1 2 3 3 4 5 6 7 8 9 10। তো এগুলোর মধ্যে মৌলিক কোনগুলো সেগুলো আমাকে বলো। মৌলিক সংখ্যা হচ্ছে 2, আই মিন মৌলিক বলাটা ভুল হবে, এটাকে মৌলিক নয়, সরি কোশ্চেনটাকে চেঞ্জ করো। মৌলিক না দিয়ে, যেহেতু আমাদের এখানে কোশ্চেন একটু মিস্টেক আছে ওই জন্য এটাকে আমরা বলতে পারি অযুগ্ম। কি বলবো আমরা? অযুগ্ম। অযুগ্ম, অযুগ্ম মানে হচ্ছে অযুগ্ম মানে কি বোঝায়? অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো আছে? 1 3 5 7 9। এই যে 4 নম্বরেরটা 1 3 5 7 9, এটা হচ্ছে অযুগ্ম। এখানে কোশ্চেনটাতে একটু মিস্টেক আছে, ওই জন্য আমাদেরকে এমনটা করতে হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমরা অবভিয়াসলি ডিএডটা তো কোনো কথাই নেই, ডিএডটা কোনটা হবে? ডিএডটা হচ্ছে এইটা 3 নম্বরেরটা। কেন? ম্যাথামেটিক্স, এর মধ্যে ম্যাথামেটিক্স
স্যার ওই অক্ষরগুলো বা অ্যালফাবেটগুলো কোথায় আছে সেগুলো তো দেখতে পাচ্ছ, ওখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই তো? তো ঠিক আছে। আর নেক্সট যেটা বাকি থাকলো যে স্বাভাবিক ভাজক সংখ্যা কত হবে 6-এর মধ্যে। তো আমরা এক্ষুনি করেছিলাম 6-এর ক্ষেত্রে স্বাভাবিক ভাজক সংখ্যা কোনগুলো হয়, 1 2 3 6। তাহলে এই ক্ষেত্রে সি এরটার অপশন কোথায় হবে? সি এর অপশন হচ্ছে 1-এরটা, সি এর অপশন হচ্ছে এ নাম্বারেরটা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা কয়েকটা জিনিস পড়লাম যে সেট কাকে বলে, সেট তত্ত্ব সম্পর্কে কিন্তু অলরেডি আমরা দুটো ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করে দিয়েছি। তো তোমরা দেখতে পেলে সেখানে সেট সম্পর্কে অনেক কিছু ধারণা আছে যেগুলো আমরা কিন্তু ভালোভাবে উপস্থাপন করে দিয়েছি, এবং সেট সম্পর্কে তোমাদের যে প্রাথমিক ধারণা সেটা কিন্তু আর অসুবিধা না হওয়ার কথা। এবং আমার মনে হয় এইভাবে যদি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 অঙ্কগুলো করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারে তোমাদের কোনো অসুবিধাই হবে না। এবং আমি বলছি তোমরা যদি এই চ্যানেলের ভিডিওগুলো সব দেখতে থাকো, তাহলে পরবর্তীতে তোমাদের এই চ্যাপ্টার নয়, পুরো ক্লাস 11 এবং 12 সব তোমাদের অঙ্কের যে সিলেবাস রয়েছে সব তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। এবং আমরা তোমাদেরকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করাবো। আমরা বিভিন্ন ধরনের যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করবো, যাতে তোমরা তোমাদের সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো। তো আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে নিজেদের পড়াশোনাটাকে খুবই ভালো করে করতে থাকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।